তো এখানে কি বলেছে, আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে, এটা হচ্ছে পেজ 3 এর প্রয়োগ 2, হ্যাঁ কড়া অঙ্ক, পেজ 3 এর প্রয়োগ 2 কড়া অঙ্ক বের করে নিস, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1824 টাকা জমা দিয়েছি। চাঁদা হিসেবে দশম ও নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী যথাক্রমে তাদের শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যার সমান 50 পয়সা এবং 1 টাকা করে দিয়েছে। নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যদি দশম শ্রেণীর শিক্ষার্থীদের থেকে কত 8 বেশি হয়, তবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। মানে এখানে আমাদের এই সমীকরণটাকে গঠন করতে বলছে। আমাদেরকে বুঝতে হবে যে কোন শ্রেণীতে কম শিক্ষার্থী আছে, নবম না দশম। লাস্ট লাইনে থেকে ওটা বোঝা যাচ্ছে। নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যদি দশম শ্রেণীর শিক্ষার্থীদের থেকে 8 বেশি হয়, তার মানে কাটটাতে দশমে কম আছে, যেটা কম সেটা এক্স হলো। তার নবম কত হবে? তাহলে আমরা এই অঙ্কটা তো করাই আছে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে পেজ কত, পেজ 3 প্রয়োগ 2। তাহলে আমি ধরলাম যে নবম না দশম শ্রেণীর, যেহেতু দশম শ্রেণীর ছাত্র সংখ্যা কম তাই আমি এটাকে এক্স ধরলাম। তাহলে নবম শ্রেণীর ছাত্র সংখ্যা কত হবে? এক্স প্লাস 8 হবে। ওকে, আমাদেরকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। কোশ্চেনে কি বলেছে যে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1824 টাকা জমা দিয়েছে। চাঁদা যখন চাঁদা হিসেব করা হয় তখন কি করা হয় যে প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীরা তাদের সংখ্যার সমান 50 পয়সা এবং 1 টাকা দিয়েছে। ঠিক আছে, মানে চাঁদা হিসেবে দশম ও নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীরা যথাক্রমে তাদের শ্রেণী, মানে যখন দশম শ্রেণীর শিক্ষার্থীরা চাঁদা দেয় তখন কি করে যে দশম শ্রেণীর যতজন শিক্ষার্থী আছে তাদের সমান 50 পয়সা দেয়। ঠিক আছে, আর যতজন নবম শ্রেণী আছে তারা নিজেদের যতজন স্টুডেন্ট আছে তার সমান 1 টাকা দেয়। তো এভাবে মোট হচ্ছে 1824 টাকা। ঠিক আছে, তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে নবম শ্রেণীর শিক্ষার্থীরা মোট কত টাকা দিয়েছে আর দশম শ্রেণীর শিক্ষার্থীরা মোট কত টাকা দিয়েছে। দশম শ্রেণী খেয়াল রাখতে হবে, দশম শ্রেণী কিন্তু 50 পয়সা দিয়েছে। তার 50 পয়সা মানে কত টাকা? হাফ টাকা, 1/2 টাকা। ঠিক আছে, তার মানে দশম শ্রেণীর শিক্ষার্থীরা 1/2 টাকা দিয়েছে। এবং কতটা 1/2 টাকা দিয়েছে? যে যতজন দশম শ্রেণীর শিক্ষার্থী ততটা 1/2 টাকা দিয়েছে। তাই দশম শ্রেণীর, কারণ দশম বলা আছে যে প্রত্যেক শিক্ষার্থী তাদের শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী, একজন শিক্ষার্থী তাদের শ্রেণীর শিক্ষার্থীদের সমান 50 পয়সা দেয়, মানে হাফ টাকা দেয়। তো দশম শ্রেণীর একজন ছাত্রকে নিলাম, সেই ছাত্রটা কি করলো যে ওদের শ্রেণীতে যতজন ছাত্র আছে, দশম শ্রেণীতে কতজন ছাত্র আছে? এক্স জন। তাহলে এক্স সংখ্যক হাফ টাকা, তাহলে কত টাকা হয়? এক্স ইন্টু হাফ, x/2 টাকা। তাহলে একজন ছাত্র দিয়েছে, কিন্তু এটা একজন ছাত্র এক্স ইন্টু হাফ, দ্যাট ইজ x/2 টাকা দিয়েছে। তাহলে দশম শ্রেণীতে মোট কতজন পড়ে? তো এক্স জনের থেকে কত টাকা আসবে? কথাটা বোঝা যাচ্ছে? তাহলে একজন, দশম শ্রেণীটা হিসাব করছি, দশম শ্রেণীতে একজন কত টাকা দেয়? এক্স ইন্টু 1/2, দ্যাট ইজ x/2 টাকা দেয়। ঠিক আছে, দশম শ্রেণীতে তো মোট এক্স জন আছে, সবাই সমান সংখ্যক টাকা দিয়েছে। তাহলে কত দিয়েছে? এক্স ইন্টু x/2 এত টাকা, তার মানে x²/2 টাকা। বোঝা গেল? এখন নবমের হিসাবে আসি। নবম ওরা প্রত্যেকে 1 টাকা করে দিয়েছে। নবমের একজন সেম, নবমের একজন কত টাকা দিয়েছে? নবমে যতজন পড়ে তত সংখ্যক 1 টাকা। নবমে কতজন পড়ে? তাহলে x+8 সংখ্যক 1 টাকা যদি হয় তাহলে কত টাকা হয়ে যাবে? x+8 টাকা, x+8 টাকা বা x+8 ইন্টু 1 টাকা, দ্যাট ইজ x+8 টাকা। কথাটা ক্লিয়ার? এখন দশমে পড়ে কতজন? এটা তো একজন দিছে, মোট কতজন পড়ে? x+8 জন কত টাকা দিবে? x+8 ইন্টু x+8, ঐকিক নিয়ম, একজন যত টাকা দেয় বেশি জন বেশি টাকা দিবে, বেশি হলে পরে গুণ, তার মানে x+8 হোল স্কয়ার টাকা। তাহলে নবম আর দশম শ্রেণী মিলিয়ে মোট কত টাকা আসলো? ওটা তো দেওয়া আছে। নবম শ্রেণী দিয়েছে x²/2 টাকা, দশম শ্রেণী দিয়েছে x+8 তার হোল স্কয়ার টাকা।
দুটো যোগ করে দিব, মোট মানে যোগ। তাহলে শর্তানুসারে সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স প্লাস এইট হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু 1824। 1824 বলছিল না? হ্যাঁ, এটা হচ্ছে মোট টাকা। আর কোশ্চেনে বলা আছে যে তহবিলে ওরা মোট 1824 টাকা দিয়েছে। এই হয়ে গেল সমীকরণ। কিন্তু এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ মানে অঙ্ক এখানে শেষ হবে না। কোথায় গিয়ে শেষ হবে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণে শেষ হবে। তাহলে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স স্কোয়ার যোগ 16x প্লাস 64 ইকুয়াল টু 1824। তার মানে 3x স্কোয়ার বাই টু প্লাস 16x যোগ 64, এটা ইকুয়াল টু 1824। তাহলে 3x স্কোয়ার যোগ 32x যোগ এখানে কত যাচ্ছে 128, এটা ইকুয়াল টু গুণ করলে হয়ে যায় 8 4। কেন আমি সাইড চেঞ্জ করিনি তো, আমি তো এখনো সাইড চেঞ্জ করিনি না, জাস্ট গুণ করছি। তাহলে এখানে 8 4 কত হবে? 16 6 হাতে গুলো 1 2। আচ্ছা, তাহলে 3x স্কোয়ার প্লাস 32x আর 128 এখান থেকে যদি বিয়োগ হয় মাইনাস হয়ে যাবে, 0 হবে 2 হবে 5 হবে, ঠিক লিখছি তো? হ্যাঁ, 0 2 5 2 2520 এত টাকা। 3 দিয়ে কি ভাগ যায়? কোনো কিছু ভাগ যায় 2520, কিন্তু 32 ভাগ যায় না। তো এটা আমাদের ফাইনাল অ্যান্সার। হ্যাঁ, মিলে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝলি প্রযুক্ত? তো এটা হচ্ছে পেজ 3 প্রয়োগ 2। ক্লিয়ার? তাহলে পরের ডাউটে চলে যাই। ঠিক আছে, ডাউটগুলো ক্লিয়ার করে দিই। তাহলে আমার হিসেবে একটু ভুল হয়েছে তো, এটা এখানে হয়তো ভুল হয়েছে। হ্যাঁ, ও 364, তাহলে আমার এখানে গুণে ভুল হয়েছে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে কত হয়? দাঁড়া, 2 একে 2 একে 3, ঠিকই 3520। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ঠিক আছে, ওকে। নেক্সট ডাউটে চলে যাই। পরের ডাউট হচ্ছে 1.2 থেকে এসছে। ওয়ান পয়েন্ট টু এর কোনটা 13 16 17 19 অলরেডি হয়ে গেছে, আর 20। 13 16 17 20। ঠিক আছে, 13 দিয়ে শুরু করছি। 20 তো না, 20 না, 21। 21টা সহজ অঙ্ক, তাও দেখিয়ে দিচ্ছি। 13 দেখিয়ে দিচ্ছি। 13 কি বলেছে? একটু কোশ্চেনটা পড়ে শোনা না। হুম 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 -5/6। তা তো স্বাভাবিক ব্যাপার। আর কেন দেওয়া আছে জানিস তো? কেন? হ্যাঁ, কারণ এক্স এর মান যদি -1 হয় তাহলে হর 0 হয়ে যাচ্ছে, আর হরকে তো 0 করা যাবে না। ঠিক আছে, ওই জন্য। তাহলে কি করব? করার মধ্যে পড়ে হচ্ছে এরকম যে আমরা একে আর একে সেম সেম, দেখ এই অবস্থাতেও লসাগু করা যায়, আবার সাইড চেঞ্জ করিয়েও লসাগু করা যায়, যেটা খুশি। ঠিক আছে, যেটা খুশি। অথবা তোর যদি মনে হয় যে না, জিনিসটা দেখতে অনেক বড় হচ্ছে, দেখ সব জায়গায় x+1 আছে না। আমি এটাও বলেছিলাম যে যদি পুরো অঙ্কটার মধ্যে একই রাশি সব জায়গায় থাকে তাহলে ওটাকে কিছু একটা ধরে নিতে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় x+1 এসছে। x+1 ছাড়া x এর অন্য কোনো রাশি আসে নাই। তাহলে আমি x+1 কে কিছু একটা ধরে নিতে পারি। কথাটা ক্লিয়ার? না ধরেও করা যাবে। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ধরেও করা যেতে পারে, না ধরেও করা যেতে পারে। ধরলে পরে লাস্টে গিয়ে একটু চেঞ্জ হবে, আর না ধরলে তো যেমনকে তেমন। আমি ধরেই করছি। ধরি y ইকুয়াল টু x+1। না ধরে করার সাজেশন আমি তখন দিব যখন একদম প্রফেশনাল হয়ে যাবি তোরা। ঠিক আছে, আপাতত তোরা একদম বেসিক জায়গায় আসিস, একটু হাতে বসিয়ে নে জিনিসটাকে। তারপর যখন শিখে গেলি যে আচ্ছা দ্বিঘাত সমীকরণ হলে পরে সমাধানের অঙ্কে আমাকে এই কাজটাই করতে হয়, গুণ করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, যখন এই ফিলিংটা চলে আসবে তখন তোরা করো ডাইরেক্টলি গুণ। আপাতত y ধরে করি। ঠিক আছে, তো therefore y/2 plus 2/y
এটা ইকুয়াল টু ওয়াই বাই থ্রি প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস ফাইভ বাই সিক্স। অঙ্কটা দেখতে কতটা ছোট হয়ে গেল, ঠিক আছে। ইমপ্লাইজ দ্যাট এখানে কত হয়ে যাবে, টু ওয়াই, ওপরে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ফোর, এখানে হয়ে যাবে থ্রি ওয়াই আর সিক্স এর লসাগু কত, সিক্স ওয়াই। ওপরে কত হচ্ছে, ওপরে হচ্ছে বল, টু ওয়াই স্কোয়ার যোগ কত হবে 18 মাইনাস ফাইভ ওয়াই। আচ্ছা এখান থেকে দেখ টু ওয়াই আর সিক্স ওয়াই ক্যান্সেল হয়, পরে থেকে থ্রি। আচ্ছা থ্রি দিয়ে এখানে গুণ করে দে, থ্রি ওয়াই স্কোয়ার প্লাস 12, এটা ইকুয়াল টু টু ওয়াই স্কোয়ার যোগ 18 মাইনাস ফাইভ ওয়াই। সবাইকে এক সাইডে নিয়ে আয়, দ্বিঘাত সমীকরণ বানাই। ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই মাইনাস সিক্স, এটা ইকুয়াল টু জিরো। দেখ কত ছোট হয়ে গেল না জিনিসটা, এটার কথাই বলছিলাম যে যদি আমরা প্রতিস্থাপন করি, এটাকে বলা হয় প্রতিস্থাপন করা। তো প্রতিস্থাপনের পাওয়ার হচ্ছে এটা, যে প্রতিস্থাপনের সাহায্যে একটা দেখতে তুলনামূলক বড় অঙ্ক ফিল হবে যেন না অনেকটাই ছোট হয়ে গেছে, অনেকটা লেস ক্যালকুলেটিভ, ঠিক আছে, এরকম ফিল হবে, কনফিডেন্সটা বাড়বে। অতএব এটাকে তুই যদি মিডল টার্ম করিস, মিডল টার্ম করলে আসবে হচ্ছে, ডাইরেক্ট কেন করছি, ওয়াই স্কোয়ার প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস সিক্স, এটা ইকুয়াল টু জিরো। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই মাইনাস সিক্স, এটা ইকুয়াল টু জিরো। তাহলে ওয়াই প্লাস সিক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু জিরো আসবে। মানে ওয়াই এর দুটো মান কি কি, একটা হচ্ছে মাইনাস সিক্স বা প্লাস ওয়ান। দেখ এত দূর বোঝা গেছে কিনা সমিতা? হ্যাঁ, অতএব দেখ ওয়াই এর মান তো এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু তাহলে দুটো মান মাইনাস সিক্স বা প্লাস ওয়ান। তাহলে এক্স এর মান সেটাও দুটো হবে, কি করতে হবে, মাইনাস সিক্স এর থেকে মাইনাস ওয়ান করতে হবে, এই ওয়ানটাকে ওই সাইডে পাঠা মাইনাস ওয়ান, বা ওয়ানের থেকে মাইনাস ওয়ান করতে হবে, সব জায়গা থেকে মাইনাস ওয়ান করতে হবে দুটো মানের থেকে। লাস্ট লাইনটা বোঝা গেল তো? আচ্ছা তাহলে এক্স এর কি কি মান হচ্ছে, মাইনাস বা জিরো, এটা আমাদের অ্যান্সার। সব থেকে বুঝলি? তারপর হচ্ছে 16 নম্বর অঙ্কটা। দেখ এই প্যাটার্নটা ইম্পর্টেন্ট, এই প্যাটার্নটাকে বুঝতে হবে। হ্যাঁ, তো এরকম এই এই যে যেভাবে আমি এই অঙ্কটা করছি, এটার মতন করে হচ্ছে 18 নম্বরটাও হবে, এটার মতন করে হচ্ছে 20 নম্বরটাও হবে, ঠিক আছে। তো এই প্যাটার্নটা চিনে রাখাটা খুব দরকার। তো এখানে কি করতে হয়, যে এই জাতীয় অঙ্কগুলোতে আমাদেরকে উভয় পক্ষে কিছু টার্ম ব্যালেন্স করতে লাগে। মানে দেখ ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স আছে, তো তো এই পাশে এক্স আছে, আবার এই পাশেও এক্স আছে, সব এক্স গুলোকে আমি এক সাইডে রাখবো, ঠিক আছে, এটা করতে পারি। অথবা তুই চাইলে সব এ গুলোকে এক সাইডে রাখতে পারিস, অথবা সব বি গুলোকে এক সাইডে রাখতে পারিস। মধ্যে কথা হচ্ছে একই রকম রাশিগুলোকে তার মধ্যে থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে নিয়ে তাদেরকে এক সাইডে রাখতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু চলরাশি এক্স, আমি এক্স গুলোকে এক সাইডে রাখি। তাহলে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি হয়ে গেল। এখন আমরা লসাগু করে দেবো, তাহলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, ওপরে যাচ্ছে এক্স মাইনাস এ প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এখানে লসাগু এ বি, ওপরে এ প্লাস বি, বা বি প্লাস এ হতো, ওটাকে এ প্লাস বি লেখা হবে। ঠিক আছে,
দেখ, এটাকে ক্যালকুলেশন করে বলতে পারবি কত হবে? কত হবে? মাইনাস এ মাইনাস বি, ভেরি গুড। মাইনাসটা কমন যায় না, তার মানে এটাকে আমি লিখতে পারি মাইনাস অফ এ প্লাস বি, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এটা ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি। সুবিধা কি, এ প্লাস বি গুলো কেটে গেল, এখানেও ওয়ান থাকলো, এখানেও ওয়ান থাকলো, ঠিক আছে সুবিধা। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এটা ইকুয়াল টু ওয়ান বাই এ বি। কোনাগুনি গুণ, তাহলে এখানে মাইনাসটা রেখে দিই, কত হবে, কোনাগুনি গুণ, তাহলে মাইনাস সমান ইন্টু, ভেরি গুড, তাহলে জিরো ইজ ইকুয়াল টু, এখানে এক্স দিয়ে গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি, ঠিক আছে। দেখো এতদূর বুঝতে পারলে পরেরটা আর কোনো ব্যাপারই না, জল ভাত। নেক্সট যেটা করছি, এতদূর কি বোঝা গেছে? হ্যাঁ, ওকে, ভেরি গুড। লিখে নাও এতদূর। রিমেম্বার, যেটা হচ্ছে সেটাকে নোট ডাউন করতে হবে বাড়িতে গিয়ে, ঠিক আছে, বেশিক্ষণ বেশি লাগবে না। সারাদিনেরটা তুই যদি মনে করিস বাড়িতে গিয়ে আরো অঙ্ক করবি, তো সেগুলো করার পরে তুই নোট ডাউন কর, বাট শেষে যখন অঙ্কটা হয়ে গেল, আমার সব সারাদিনের প্রবলেম সলভ হয়ে গেল, আর কোনো আমি ম্যাথ করবো না, ঠিক আছে, ম্যাথ শেষ। এরপরে আমি অন্য কোনো টপিক পড়বো, জীবন বিজ্ঞান পড়বো বা হিস্ট্রি পড়বো বা জিওগ্রাফি পড়বো, ঠিক আছে, অন্য কোনো টপিক পড়বো। তো সেটা স্টার্ট করার আগে শুধু আধা ঘন্টা টাইম দিস, আধা ঘন্টা থেকে 40 মিনিট টাইম দিস, এই কোশ্চেন গুলোকে খালি লিখে, কোশ্চেনটা লিখতে কতক্ষণ, এই সমাধান করো লিখে এইটা, বা সমাধান করে নাও লিখলি, তুই বুঝে যাবে এটা কি করতে হবে, সমাধান করে তো অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে। তুই তোর মতন করে সিরিয়াল নাম্বার দিয়ে দিবি, 1 2 3 4 করে তোর মতন করে, ঠিক আছে, তুই 1 নম্বর দিয়ে লিখে নিলি এটা, বা এর আগে যে অঙ্কটা হয়েছিল সেটাকে তুই 1 নম্বর দিয়ে দিবি, দিয়ে বেশিক্ষণ লাগবে না, হার্ডলি আধা ঘন্টা থেকে 40 মিনিট, কারণ 10টা থেকে 15টা ম্যাক্সিমাম 20টা অঙ্ক তোর আজকে হবে। সেই 20টা জাস্ট অঙ্ক করবি না, শুধু কোশ্চেনটা লিখবি, শুধু কোশ্চেনটা, ঠিক আছে, খাতাটার মধ্যে জাস্ট এই কোশ্চেনটাকে লিখবি, এটাকে খালি লিখলি, আর কিচ্ছু লিখতে হবে না, বুঝতে পারলি, এটাকে লিখবি, এইটাকে লিখবি, ঠিক আছে, তোর মতন নাম্বারিং করে, মানে তোর মতে এটা হচ্ছে সাপোজ 2 নম্বর অঙ্ক, তোর মতে এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, ঠিক আছে, এরকম 2 3 করে মার্কিং করে আজকের দিনের যেগুলো হলো সেগুলোকে নোট ডাউন করে নিবি, বুঝতে পারলি, কালকে ওটাকে রিভিশন দিবি, কালকে ওটাকে রিভিশন দিবি, এভাবে উইকলি 2 দিন, ঠিক আছে, আর কোনো চাপ নেই, বাকি দিন নতুন কিছু প্র্যাকটিস, ঠিক আছে, প্রত্যেকদিন রিভিশন দিলে পরে অনেকটা সময় লেগে যাবে, বাকি দিন নতুন কিছু প্র্যাকটিস, ঠিক আছে, ওকে। তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখি, তো ঘুরিয়ে লিখলে পরে এরকম হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে এক্স কমন যায়, এক্স প্লাস এ, তারপরে দুটো থেকে এক্স প্লাস এ, এটা ইকুয়াল টু 0। ওভারঅল এক্স প্লাস এ কমন, পরে থাকে এক্স প্লাস বি, অতএব এক্স এর দুটো মান, ঠিক আছে, প্রযুক্তা দেখ না, দেখে বল কোন জায়গায় ডাউট, যেখানে ডাউট থাকবে ওটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, বুঝলি, এটা হচ্ছে সমাধান, বীজ নির্ণয় করো, সবগুলোর এই এই ঠিক আছে, কোশ্চেন যেটাই দেওয়া হোক না কেন আমরা এই কাজটাই করবো, এটাকে তুই সমাধানও করো বলতে পারিস, এটাকে তুই বীজ নির্ণয় করো এটাও বলতে পারিস, ঠিক আছে, এক্স এর মান নির্ণয় করো, এই 3 ভাবেই যেটাই কোশ্চেন দিই কি 3টার মধ্যে এটা হচ্ছে মেথড, ক্লিয়ার। কিছু এটা তো জীবনেও হবে না, কেন হবে না, এক্স স্কোয়ার কি ধনাত্মক না ঋণাত্মক, যোগ 4 ধনাত্মক না ঋণাত্মক, তাহলে একটা ধনাত্মক রাশির মান কোনো 0 হতে পারে, বুঝতে পারলি,
তো যুক্তিটা হচ্ছে এখানে এরকম যে যেহেতু এক্স স্কোয়ার প্লাস ফোর সব সর্বদা ধনাত্মক, যেহেতু এক্স স্কোয়ার প্লাস ফোর সর্বদা ধনাত্মক, তাই তাহলে জিরো কে হবে, কোশ্চেন হচ্ছে এটা, জিরোটা হবে এটাকে, এটা তো জিরো, দুটার গুণফল জিরো, এটা জিরো হতে পারে না, তাহলে জিরোটাকে এটা, তাহলে এক্স এর মান হচ্ছে 6। বুঝতে পারলি? বল। না না না, বুঝলাম। একটা ভগ্নাংশের সামনে মাইনাস থাকবে, ইকুয়ালস টু কিছু দেওয়া আছে, ক্রস মাল্টিপ্লাই করতে হবে, তাহলে যখন হচ্ছে গুণ করব তখন হচ্ছে মানে দুটাই কি মাইনাস দিয়ে হবে? দেখ আমি লিখছি, তুই বলিস যে তোর ইয়েটা কি, a বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। হ্যাঁ, যে কোনো একটার সামনে মাইনাস, তাহলে আমি এখানে সাপোজ মাইনাস দিলাম, হলো। এখন আমি ক্রস মাল্টিপ্লাই করব, তো ক্রস মাল্টিপ্লাই মানে কার সাথে কি গুণ হবে, এই a এর সাথে y আর b এর সাথে x, তাহলে আমি ay ইকুয়াল টু bx লিখলাম আপাতত। এখন এই মাইনাসটাকে নিয়ে ডাউট, যে মাইনাসটার কি হবে। তো মনে রাখবি, সামনে মাইনাস থাকা সব মানে হচ্ছে তুই হয় লবে বা হরে মাইনাসটাকে রাখা, হয় লবে বা হরে, দুই জায়গায় না। তুই এই জিনিসটাকে মাইনাস এ বাই বি হিসেবে ভাবতে পারিস, মাইনাস এ বাই বি। দেখ মাইনাসটাকে আমি কোথায় লিখেছি, লবে না হরে। অথবা জিনিসটাকে তুই এভাবেও ভাবতে পারিস, এ বাই মাইনাস বি। এইবার মাইনাসটাকে কোথায় লিখলাম, নিচে হরে। তাহলে তুই যে কোনো একটা চিন্তা করবি, ঠিক আছে। তাহলে তুই তাই যদি হয়, তাহলে যখন এই অবস্থায়, এই অবস্থায় যদি এ এর সাথে ওয়াই কে গুণ করিস, এ ওয়াই হবে, কিন্তু এক্স এর সাথে কত গুণ হবে, বি না মাইনাস বি? তা মাইনাস বি গুণ হলে পরে মাইনাস এখানে, কথাটা ক্লিয়ার? কিন্তু দেখ মজার জিনিস, শেষে উত্তর সেম আসবে। মানে তুই যদি এটাকে মাইনাস এ বাই বি এটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই করতিস, তাহলে তোর কি আসতো, ইকুয়াল টু বি এক্স। যেটা নেগেটিভ ওটাকে সাইড চেঞ্জ করা, কি বললাম, যেটা নেগেটিভ ওটাকে সাইড চেঞ্জ করা, তাহলে এখানে জিরো হয়ে যাবে, সমান সমান কত পাবো, bx প্লাস, হলো। তাহলে আলটিমেটলি কি হলো এখান থেকে, যে ay প্লাস bx সমান কত, জিরো। এখন এটাকে হিসাব কর, যেটা নেগেটিভ তার সাইড চেঞ্জ করা, তাহলে এখানে সাইড চেঞ্জ কে করবে, মাইনাস bx, চেঞ্জ করলো। দেখ দুই ক্ষেত্রে একই উত্তর, বুঝতে পারলি? তাহলে লবে মাইনাস রাখ বা হরে মাইনাস রাখ, একসাথে দুই জায়গায় মাইনাস রাখলে তো হবে না, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস হুট করে মনে পড়লো, এটা কারেকশন করতে হবে, ঠিক আছে। আমি অঙ্কটা দেখিয়ে দিই, তারপর দেখাচ্ছি। 18, 18 হচ্ছে 1/x মাইনাস 1/x প্লাস কত, x প্লাস b ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস b। আগের অঙ্কটা যে প্যাটার্নে হলো, এটাও সেম প্যাটার্ন। কেন? কারণ আগের প্যাটার্নে কি বললাম, যে হয় যে কোনো একটা রাশিকে এক সাইডে রাখতে হবে। তুমি এখানে আগের অঙ্কটার মধ্যে এ বি এবং এক্স কে দেখতে পাচ্ছ, হয় সব এ গুলোকে এক সাইডে রাখো, বা সব বি গুলোকে এক সাইডে রাখো, বা সব এক্স গুলোকে এক সাইডে রাখো। বেস্ট হয় যদি সব এক্স গুলোকে এক সাইডে রাখা হয়। এই অঙ্কটার বৈশিষ্ট্য হচ্ছে সব এক্স গুলোকে এক সাইডে দেওয়াই আছে, তার মানে আমাদের একটা খাটনি কমিয়ে দিয়েছে এই অঙ্কটা, ঠিক আছে। আগেরটার মধ্যে একটা একটা স্টেপ বেশি করতে হয়েছে, এখানে আমাদের একটা স্টেপ কম করতে হবে। ক্লিয়ার? কি করব এরপর, যেটা করি, লসাগু শুরু করে দিই। পারবি এই অঙ্কটা? ট্রাই করে এবার, চেষ্টা করে দেখ, এবার ট্রাই করে দেখ, এবার হতে পারে অঙ্কটা, দেখা।
আচ্ছা আমি অঙ্কটা করে দিচ্ছি, হ্যাঁ দেখে নে। তো ফার্স্টে আমরা এখানে গুণ করব এক্স ইন্টু এক্স প্লাস বি হবে, উপরে হয়ে যাবে এক্স প্লাস বি মাইনাস এক্স। এখানে হবে এ ইন্টু এ প্লাস বি, এখানে হবে এ প্লাস বি মাইনাস এ। এগুলো কাটলো, এক্স গুলো কাটলো, বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি সমান বি বাই এ ইন্টু এ প্লাস বি। সিজা ভালো করে দেখে নিবি, হ্যাঁ বি গুলো কেটে ওয়ান হয়ে গেল দুই জায়গাতেই। তো এখন কোনাগুনি গুণ করব, তাহলে এ ইন্টু এ প্লাস বি আর এদিকে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস বি। অলওয়েজ একটা জিনিস খেয়ালে রাখবি সিজা, সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ যাতে ধনাত্মক থাকে। তুই কি করছিলিস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা করলে অঙ্কটা হবে, কিন্তু ওই যে বললাম না যে এটা সব শুরু শুরু অবস্থা, তোর পরে গিয়ে যখন তোদের হাত বসে যাবে, প্রফেশনাল যখন হয়ে যাবি, ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণ সমাধানে, তখন তুই সবকিছু বুঝে যাবি, কিন্তু আপাতত তোর এটা শুরু মাত্র। তো এখন যেই একটা নিয়ম বলছি সেই নিয়মটা মনে রাখিস যে এক্স স্কোয়ারের সহগটাকে সবসময় ধনাত্মক পজিটিভ রাখার চেষ্টা করবি। তো দেখ এখানে কি হচ্ছে, আমি এখানে এ স্কোয়ার প্লাস এবি লিখবো আর এখানে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স লিখবো। এখন আমি চাইলে পরে এইটাকে বা পাশে নিয়ে আসতে পারি, অথবা চাইলে পরে আমি এটাকে ডান পাশে নিয়ে যেতে পারি, মানে রাইট হ্যান্ড সাইডটাকে জিরো করে দিতে পারি অথবা লেফট হ্যান্ড সাইডটাকে জিরো করতে পারি। কোনটা করলে পরে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা পজিটিভ হবে? লেফটটাকে রাইটে নিয়ে গেলে, তাই না, মানে লেফট সাইডটাকে যদি জিরো করে দিই তাহলে পরে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা পজিটিভ হচ্ছে। আমরা ট্রাই করবো সবসময় এটা করা যাতে এক্স স্কোয়ারের যে সহগটা, সহগটা যাতে পজিটিভ হয়, ঠিক আছে, এক্স স্কোয়ার যাতে কোনো কারণে নেগেটিভ না হয়ে যায়, ঠিক আছে, তাহলে অ্যাটেম্প্ট হবে ওটা। তাহলে আমি এখানে জিরো করলাম, এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার, হ্যাঁ এখন কি এক্স স্কোয়ারের সাথে এ স্কোয়ারকে রাখবো, তাহলে এ স্কোয়ার, হ্যাঁ, আর একই রকম ভাবে বি এক্স মাইনাস এবি, এই প্যাটার্নটা ফেলে দিলাম, ঠিক আছে। এখন কি বলতো, এখন তুই চাইলে এটাকে ঘুরিয়ে লিখতে পারিস। এখন তুই এটাকে ঘুরিয়ে লেখ, মানে ডান পক্ষকে বাম পক্ষে আর বাম পক্ষকে ডান পক্ষে ঘুরিয়ে লিখছিস, ঠিক আছে, তুই কারোর সাইড চেঞ্জ করাচ্ছিস না। গোটা ব্যাপারটা জিরো ইকুয়াল টু এটা, মানে এটা ইকুয়াল টু জিরো, এই প্যাটার্নে লেখা যায়। তো যখন তুই ঘুরিয়ে লিখবি তখন ইমপ্লাস দ্যাট আর দিবি না, তখন অতএব দিয়ে দিবি, ঠিক আছে, সেই জায়গায় অতএবকে নিয়ে আসবি। দেয়ারফর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি ইজ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে দেখ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্যাটার্নে পড়ে, তাই না সুমিতা? তাই আমি প্যাটার্নে ফেলে দিলাম, আর এখান থেকে বি কমন যায়, বি কমন গেলে এক্স মাইনাস এ থাকে, ওভারঅল এক্স মাইনাস এ কমন যাচ্ছে, আর পড়ে থাকছে হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি। তাহলে এখান থেকে আমার দুটো অ্যান্সার আসছে, হয় এক্স ইকুয়াল টু এ বা মাইনাস অফ এ প্লাস বি। শেষ। ঠিক আছে রক্তকা, বুঝলি তোর ভুলটা বুঝলি? ভুল না অ্যাকচুয়ালি, তুই যেভাবে করছিস ওভাবে করা যেত, তোর সূত্রে ফেলানোটা ভুল হয়ে গেছিল। তোর এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স হতো, সেইভাবে করতে হতো, উল্টাটা হয়ে গেছিল। তো ওই ভুলটা হবে না যদি তুই এই নিয়মটাকে ফলো করে চলিস, যে এক্স স্কোয়ারকে আমার অলওয়েজ পজিটিভ রাখতে হবে, এই নিয়মটাকে যদি ফলো করে চলিস। নেক্সট আমাদের দুটো অঙ্ক আছে আরো, সেটা হচ্ছে 20 আর 21। 20, ভালো করে কোশ্চেনটা দেখে নাও। a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, এটা ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। উদাহরণের এরকম একটা অঙ্ক আছে, ঠিক আছে। তো উদাহরণের 2c বাই এক্স মাইনাস সি নেই, উদাহরণে শুধু 2 দেওয়া আছে, c বাই এক্স মাইনাস সি নেই, কিন্তু নিয়ম একই দুজনেরই। একই কি, যে এখানে আমাদেরকে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করতে লাগে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন আমরা বলি। ইকুয়াল ডিস্ট্রিবিউশন বলতে যেটা 2c বাই এক্স মাইনাস সি আছে না, তার মানে এখানে দুটো c বাই এক্স মাইনাস সি আছে। কথাটা বোঝার চেষ্টা কর সামানা। 2c বাই এক্স মাইনাস সি মানে হচ্ছে দুটো দুটো c বাই এক্স মাইনাস সি, দুটো c বাই এক্স, এক্স্যাক্টলি দুটো c বাই এক্স মাইনাস সি হচ্ছে।
বাঁ দিকের এক একটা টার্মের জন্য একটা করে সি বাই এক্স মাইনাস সি। কথাটা ক্লিয়ার? বুঝতে পারছি? এই প্যাটার্নে আমাদের ফেলবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, ফার্স্টে এটাকে ভেঙে লিখি সি বাই এক্স প্লাস, ঠিক আছে, ইমপ্লাইজ দ্যাট, আচ্ছা এক্স কি নট ইকুয়াল টু বলে কিছু বলা আছে? এবিসি ইকুয়াল টু হবে না, ঠিক আছে। একটা সি বাই এক্স মাইনাস সি কে বাঁ পাশে নিয়ে আসি, আর ডান দিকে একটা এক্স মাইনাস সি রেখে দিই, আর তার সাথে বি বাই এক্স মাইনাস বি কে রেখে দিই, ঠিক আছে না? এখন লসাগু শুরু করি। তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি উপরে এ ইন্টু এক্স মাইনাস সি। এটা করার কারণ হচ্ছে আমরা এর ফলে এক্স মাইনাস সি কে কমিয়ে দিতে পারবো, এক্স মাইনাস সির সংখ্যাকে কমিয়ে দিতে পারি, ঠিক আছে। আর এরকম অঙ্কে কোনো রাশিকে যদি কমাতে পারিস তাহলে আমাদের অনেক লাভ হয়, ঠিক আছে, অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। তো সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, এখানে কি হয়ে যাবে? এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি ডিভাইডেড বাই, দেখ ডিভাইডেড বাই আমি লিখতাম, আমি দেখতে পাচ্ছি আগের লাইনে এক্স মাইনাস সি ক্যান্সেল হচ্ছে উভয় পক্ষ থেকে, তাই না প্রযুক্তা? তো এক্স মাইনাস সি কে আমি ক্যান্সেল করে দিলাম, তার মানে লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকলো হচ্ছে এক্স মাইনাস এ, আর রাইট হ্যান্ড সাইডে আমার পড়ে থাকলো একই রকম ভাবে, উপরে গুণ করবো সি এক্স মাইনাস সিবি মাইনাস বি এক্স প্লাস বিসি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। আরো ক্যান্সেল যাবে, হুম, এসি গুলো ক্যান্সেল চলে যাচ্ছে, এখানেও বিসি গুলো ক্যান্সেল চলে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে, তো যদি আমি এক্স কে কমন নিই তাহলে এ মাইনাস সি ইন্টু এক্স বাই এক্স মাইনাস এ, এটা ইকুয়ালস টু সি মাইনাস বি ইন্টু এক্স বাই এক্স মাইনাস বি। বর্গমূল করবো। এখন যদি কেউ বলিস স্যার এক্স গুলো তো কাটা যাচ্ছে, না এক্স গুলোকে কাটা যাবে না। কেন যাবে না? কারণ কোশ্চেনে বলা নাই যে এক্স নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এক্স যদি নট ইকুয়াল টু জিরো বলা থাকতো তাহলে আমি উভয় পক্ষকে কেটে দিতে পারতাম, ঠিক আছে। এখন যখনই এরকম হবে কাটার আগে, এই যে যখন এক্স গুলোকে, বিশেষ করে অন্য রাশিগুলো না, এবিসি গুলোকে না, এক্স গুলোকে কাটাকাটি করার আগে 10 বার ভেবে নিব। যেমন দেখ আমি এখানে এক্স মাইনাস সি কে কেটে দিয়েছি, কেন কেটে দিয়েছি? কারণ কোশ্চেনে বলা আছে এক্স নট ইকুয়াল টু সি, ঠিক আছে। এক্স যেহেতু সি এর সাথে সমান না, তার মানে এক্স মাইনাস সি জিরো হবে না, এক্স মাইনাস সি জিরো যদি না হয় কেটে দিতে পারবো। কিন্তু এক্স মানে কি? এক্স ইকুয়াল টু জিরো। যেমন তুই কি করবি, যে কি করে তুই এই জিনিসটাকে বুঝবি যে এক্স মাইনাস সি কে কাটা হয়েছে, তুই এক্স মাইনাস সি ইকুয়াল টু জিরো বসিয়ে দেখবি যে এক্স এর মান কত আসে। এক্স এর মান কত আসছে? সি। কোশ্চেনে কি এক্স ইকুয়াল টু সি হতে পারে এরকম কিছু বলা আছে কি, বা এরকম কোনো ইঙ্গিত আসছে কি? না, এর ঠিক উল্টা ইঙ্গিত আসছে, যে বলা আছে ক্লিয়ারলি যে এক্স নট ইকুয়াল টু সি। তো যখন বলা থাকবে এক্স নট ইকুয়াল টু সি, তখন তুই কি করবি? উভয় পক্ষ থেকে এক্স মাইনাস সি কেটে দিতে পারবি, ক্লিয়ার। কিন্তু এখানেও আমি দেখতে পাচ্ছি উভয় পক্ষে এক্স আছে, তাই না? উভয় পক্ষে এক্স দেখা যাচ্ছে। আমি কি বললাম? যেটাকে তুমি কাটতে যাচ্ছ আগে রাফে, ওটাকে ইকুয়াল টু জিরো করে দেবো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো হচ্ছে। কোশ্চেনে কি কোথাও বলা আছে এক্স নট ইকুয়াল টু জিরো? তার মানে আমি এটা হতে পারে, তাহলে কথাটা ক্লিয়ার, এক্স ইকুয়াল টু জিরো তাহলে হতে পারে, তার মানে আমি উভয় পক্ষ থেকে এক্স কে কাটতে পারবো না। কারণ আমাদের যখন আমরা সমাধান করবো না এই জাতীয় সমাধান, যখন কোশ্চেনটা এই লেভেলের আসবে, এটা হচ্ছে তুলনামূলক একটা ভালো লেভেল। দ্বিঘাত সমীকরণের সমাধানের অঙ্কগুলোর মধ্যে এটা একটা ভালো ক্যাটাগরির অঙ্কের মধ্যে পড়ে। কেন? কারণ ক্যালকুলেশনের দিক থেকে না, যুক্তির দিক থেকে এটা ভালো। তো যুক্তির দিক থেকে কেন ভালো? কারণ এখানে স্টুডেন্টরা ম্যাক্সিমামই এই জায়গায় ভুল করতে পারে, যে এক্স গুলোকে কেটে দিলাম, এক্স গুলোকে কাটলে আমার একটা অ্যান্সারই মিস হয়ে যাবে, জানিস? আমাদের উত্তর কয়টা বের হওয়ার কথা? দুটো। দুটো অ্যান্সার আসার কথা, এক্স এর দুটো মান আসার কথা ফাইনালি, কিন্তু একটা মান আসবে না। একটা মান দেখবি যদি এক্স গুলোকে কেটে দিই একটা মানই পাওয়া যাচ্ছে না। তো এরকম অবস্থায় কি করতে হয়? কোশ্চেন হচ্ছে এটা, যে এই যখন এরকম সিচুয়েশন আসবে কি করব? সর্বপ্রথমত সবাইকে এক সাইডে নিয়ে যাবো, সবাইকে এক সাইডে নিয়ে যাবো। তা আমি, কেউ বলবে যে কোনাগুনি গুণ, যেমন মমপ্রিয়া বললো কোনাগুনি গুণ করে দেয়, কোনাগুনি গুণ করবো না, করবোটা কি? সবাইকে এক সাইডে নিয়ে যাবো। তো আমি এদের সকলকে এক সাইডে নিয়ে যাচ্ছি, এ মাইনাস সি ইন্টু এক্স বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে। এক্স কমন যাচ্ছে, পড়ে থাকলো এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এটা ইকুয়াল টু জিরো হলো। এই কাজটা করতে হবে সেক্ষেত্রে, ঠিক আছে। তুমি কোনাগুনি গুণ করতে পারো, অসুবিধা নেই, কিন্তু তুমি এই কাজটাও করতে পারো, তাহলে পরে তোমার এক্স এর মান তাড়াতাড়ি বেরোবে।
এটা মুছে দিই ডান দিকটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স ইন্টু এই রাশিটা, এই দুজনের গুণফল ইকুয়াল টু জিরো, তার মানে প্রত্যেকেই জিরো। তাহলে অতএব এক্স জিরো, বা এই যে বড় রাশিটা দেখা যাচ্ছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এটা ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু জিরো আমার একটা সমাধান হয়ে গেল। এক্স ইকুয়াল টু জিরো, এক্স এর একটা মান হয়ে গেল। ক্লিয়ার? এক্স এর আরেকটা মান পাওয়া যাবে এই সমীকরণ থেকে। এখন জিনিসটা কাটলে তো তাহলে ওই আরেকটা মান পাবো। এক্স ইকুয়াল টু জিরো পেতামই না আমরা, এক্স গুলো কেটে দিলে পরে এক্স ইকুয়াল টু জিরো এই উত্তরটাই পেতাম না। এক্স মাইনাস এ, আর এখানে হচ্ছে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এটা ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখানে তুই লসাগু করে দে। তো লসাগু করলে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস, এটাকে অনেকভাবে করা যায়, আমি লসাগু করে করছি। এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটা ইকুয়াল টু জিরো। ঠিক আছে প্রযুক্ত, ক্রস মাল্টিপ্লাই করে দিই, ডান দিকে যেহেতু জিরো আছে, আর এই লবের গুণটাও করে দেবো। তাহলে এটা হয়ে যাবে এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি মাইনাস, এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, সি এক্স মাইনাস এসি মাইনাস বি এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল টু ডান দিকটা জিরো। তাহলে এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস সি এক্স প্লাস এসি প্লাস বি এক্স মাইনাস এ বি, এটা ইকুয়াল টু জিরো। কিছু ক্যান্সেল যায়? কিছুই ক্যান্সেল যায় না। ঠিক আছে, কোনো কিছু ক্যান্সেল যায় না, কিন্তু অনেকগুলো টার্মে এক্স আসছে, আবার কিছু টার্মে এক্স আসে নাই। ঠিক আছে, এত দূর আগে করে নাও, তারপরে আমি এক্সপ্লেন করছি। যেগুলোতে এক্স আছে সেগুলো থাকবে বাম পাশে। তাহলে এ এক্স থাকলো বাম পাশে, দুটো মাইনাস সি এক্স দেখতে পাচ্ছি, মানে মাইনাস টু সি এক্স, এটা বাম পাশে থাকলো। বি এক্স দেখতে পাচ্ছি, প্লাস বি এক্সটা বাম পাশে থাকলো। হলো, এরা এরা বাম পাশে থাকলো। কারণ ডান পাশে কারা যাবে? দুই জায়গায় এ বি আছে, মাইনাস এ বি, টু এ বি ডান দিকে চলে গেল, প্লাস টু এ বি হয়ে মাইনাস বিসি যাবে, আর মাইনাস এসি যাবে। ঠিক আছে, বাম পক্ষ থেকে দেখ এক্স কমন যায়, পড়ে থাকে এ প্লাস বি মাইনাস টু সি, আর ডান পক্ষে যা আছে ওটাই। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে এক্স এর সাথে যেটা গুণ হয়ে আছে ওটাকে জাস্ট ওপাশে ভাগে নিয়ে যেতে হবে, ভাগ অবস্থায় নিয়ে যেতে হবে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে এক্স এর একটা মান হচ্ছে টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি, আর আরেকটা মান হচ্ছে জিরো। ঠিক আছে, মোপে এটার অ্যান্সারটা একটু মিলিয়ে নিবি, এই কোশ্চেন অ্যান্সারটা একটু মিলিয়ে নে। উত্তর দুটো হতে পারে, হয় এটা থাকবে, বা এরকম হতে পারে যে এসি প্লাস বিসি মাইনাস টু এবি বাই টু সি মাইনাস এ মাইনাস বি, এটাও হতে পারে। এটা আছে প্রথমে, এটা তাহলে তো হয়ে গেল। বোঝা গেছে? এটা ভালো অঙ্কের ক্যাটাগরির মধ্যে পড়ে।
ক্লিয়ার? আচ্ছা, টু সিটাকে যদি মানে না করাতে তাও তো হতো, এটা মানে সুবিধার জন্য। কোনটা বলতো? মানে ওটা যদি টু সিটাকে যদি ভাগ না করা হতো 2C তাহলে টু হলে কোশ্চেন ওটাকে আমরা একটা সি বাই আচ্ছা, এটা সেপারেট ওটা না করলেও হচ্ছে হতো, তো এটা সুবিধার্থে করা হয়েছে। না করলেও হতো, কিন্তু অঙ্কটা অনেকটাই বড় হতো। হ্যাঁ, সুবিধার্থেই করা হয়েছে এটা, ঠিক আছে? যাতে, কারণ কি, এমন একটা জিনিস চলে আসতো যেটাকে মিডল টার্ম আর করা যেত না। আমরা তো কোথাও মিডল টার্ম কিন্তু ইউজ করলাম না, মিডল টার্ম না করেই অঙ্কটাকে সমাধান করলাম, ঠিক আছে? তো মিডল টার্ম যদি করার প্রসঙ্গ আসতো, এই এবিসি দিয়ে এত ভয়ঙ্কর একটা জিনিস আসতো যেটাকে হয়তো মিডল টার্ম আমরা করতেই পারতাম না। ক্লিয়ার? চলো 21 নম্বর অঙ্কটা করি। এটা ভালো ভদ্র একটা অঙ্ক, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 এটা ইকুয়াল টু। এটা যদিও বা তোদের এই এক্সারসাইজ এর লাস্ট অঙ্ক মনে হতে পারে এটা অনেক বড় নম্বরের জন্য আসবে, কিন্তু এটা বড় নম্বরের জন্য দেওয়া ঠিক না, এটা 2 মার্কসের জন্য ঠিক আছে, ঠিক আছে? তো এই অঙ্কটা কি করতে কি হবে? এখানে সবকিছু করাই আছে, জাস্ট গুণ করে দিতে হবে। এখানে সবকিছু করা আছে। তো এখানে -√3x হবে, তারপরে -2x হবে প্লাস 2√3, এটা ইকুয়াল টু 0। প্রযুক্তা প্রথম দুটো থেকে x কমন যায়, তুই করছিস এই অঙ্কটা? প্রথম দুটো থেকে x কমন যায়, পরে থেকে x -√3। প্রযুক্তা পরে দুটো থেকে কত কমন যায়? -2। -2 কমন গেলে কত থাকবে? ওভারঅল কমন যাচ্ছে x -√3, পরে থাকছে হচ্ছে x -2, এটা ইকুয়াল টু 0। তাহলে x এর দুটো মান 2, 3। বোঝা গেছে?